সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করছো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বেল আইকনটি প্রেস করার মাধ্যমে এই চ্যানেলে আপলোড হওয়া নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে নতুন ভিডিওগুলো দেখতে পারবে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি নবম এবং দশম শ্রেণীদের জন্য এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নবম দশম বা এসএসসি পরীক্ষার্থী না, যারা ইভেন বিসিএস পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। ট্যাগ কুইশন। ট্যাগ কুইশন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। কোনো একটি বাক্যের পরে একটি প্রশ্ন জুড়ে দেওয়াকেই বলা হয় ট্যাগ কুইশন। সংজ্ঞাটা জেনে নেব। কথা বলার সময় বক্তা শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে সেন্টেন্সের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কুইশন বলে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বক্তা কি করবে, শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চাইবে। সেই স্বীকৃতি বা সমর্থন চাওয়ার জন্য একটি কি করবে, প্রশ্ন জুড়ে দেবে। যে প্রশ্নটা জুড়ে দেবে তাকেই বলবো আমরা ট্যাগ কোয়েশ্চেন। যেমন ইউ ক্যান নট সি ইট, ক্যান ইউ বাংলায় বলতে গেলে আপনি এটা দেখতে পারেন না, পারেন কি? উই আর রাইটিং, আরন্ট উই, আমরা লিখছি, লিখছি না? এখানে পারেন কি, লিখছি না, এই প্রশ্নগুলো দ্বারা কি করা হয়েছে, সমর্থন আশা করা হয়েছে যে হ্যাঁ আসলে কাজটা হচ্ছে কিনা বা কাজটা করতে পারছে কিনা বা পারে কিনা, এই সমর্থনটা চাওয়া হচ্ছে। এই জন্য এটাকে বলা হবে ট্যাগ কুইশন। একটা কথা বলে রাখি, ট্যাগ কুইশনের প্রথম এবং প্রধান যে শর্ত সেটা হচ্ছে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ কুইশনটা নেগেটিভ হবে, আর বাক্যটা যদি নেগেটিভ হয় ট্যাগ কুইশনটা অ্যাফার্মেটিভ হবে। উদাহরণটা খেয়াল করো, এখানে ইউ ক্যান নট সি ইট, এই বাক্যটা নেগেটিভ ছিল যার জন্য আনসারে ক্যান ইউ লিখে পজিটিভ করা হয়েছে। আবার দ্বিতীয় বাক্যে উই আর রাইটিং, এটা পজিটিভ বাক্য যার জন্য ট্যাগ কুইশনটাতে নেগেটিভ করা হয়েছে, নেগেটিভেট করার জন্য নট যুক্ত করা হয়েছে। এখন আমরা জেনে নিব হচ্ছে ট্যাগ কুইশনে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয় সেই অক্সিলারি ভার্বগুলো আমরা জেনে নেব। ট্যাগ কুইশনে সাধারণত 24টি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। কি কি অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয় এক নজর চোখ বুলিয়ে নেই। am is are, was were, have has had, shall will, can could, may might, must, should would, ought dare, need, used, do, did, does, এই 24টি অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। এই 24টি অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হবে। যে অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ যুক্ত থাকবে না তার নেগেটিভ করতে হবে, আর যেটার সাথে নেগেটিভ যুক্ত থাকবে সেই অক্সিলারি ভার্বটাই বসবে, অর্থাৎ নেগেটিভ যুক্ত হবে না। এই 24টি অক্সিলারি ভার্বের মধ্যে যে 4টা অক্সিলারি ভার্বের একটু পরিবর্তন হয়ে যায় সেটা হচ্ছে যদি এম থাকে এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কুইশনে নেগেটিভ করার সময় এম এর পরিবর্তে আর নট ব্যবহার করতে হবে, শ্যালের পরিবর্তে শ্যান্ট ব্যবহার করতে হবে, উইলের পরিবর্তে ওন্ট ব্যবহার করতে হবে, ক্যানের পরিবর্তে ক্যান্ট ব্যবহার করতে হবে। আবার বলে রাখি, বাক্যটা অ্যাফার্মেটিভ হলে
নেগেটিভ করার সময় আর নট, শ্যান্ট, ওন্ট, ক্যান নট ব্যবহার করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় তবে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কুয়েশনে কিছু সাবজেক্ট ব্যবহৃত হয়। ট্যাগ কুয়েশনে কয়টি সাবজেক্ট ব্যবহৃত হয়? ট্যাগ কুয়েশনে মূলত 9টি সাবজেক্ট ব্যবহৃত হয়। সেই 9টি সাবজেক্ট কোনগুলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দ্যাট, দেয়ার। এই 9টি সাবজেক্ট ব্যবহৃত হয়ে থাকে ট্যাগ কুয়েশনে। এই 9টি সাবজেক্টের মধ্যে যদি ব্যক্তিবাচক হয় তবে আমরা আই, ইউ, হি, শি ব্যবহার করে থাকি, এবং যদি ব্যক্তিবাচক কিন্তু প্লুরাল সাবজেক্ট হলে তখন আমরা উই অথবা দে ব্যবহার করে থাকি। বস্তুবাচক বা প্রাণীবাচক বা ইতর প্রাণীবাচক হলে আমরা ইট ব্যবহার করে থাকি যদি সিঙ্গুলার হয়, এবং যদি প্লুরাল হয় তবে আমরা দে ব্যবহার করি। এখন এখানে দেয়ার এবং দ্যাট এই শব্দ দুইটি বলা হয়নি, কারণ এই দুইটি খুব কমই ব্যবহৃত হয়ে থাকে। সো ট্যাগ কুয়েশন করার জন্য আমাদের কিছু নেগেটিভ ওয়ার্ড জানতে হবে, কারণ যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। সেই রকম নেগেটিভ ওয়ার্ড হচ্ছে 15টি পাওয়া যায়। কোন নেগেটিভ ওয়ার্ডগুলো পাওয়া যায় আমরা একটু খেয়াল করি। নো, নট, নেভার, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নাইদার, ফিউ, স্কার্সলি, হার্ডলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি, লিটল। অর্থাৎ এই শব্দগুলো যদি বাক্যে থাকে তবে আমাদের ট্যাগ কুয়েশনটা অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ নট যুক্ত করা যাবে না। এখন আমরা দেখব হচ্ছে একটি নোট। দেখি নোটে কি বলা আছে। ট্যাগ কুয়েশনে উপরের 15টি নেগেটিভ শব্দ বা নেগেটিভ ওয়ার্ড এর মধ্যে যে কোনো একটি থাকলে শুধুমাত্র অক্সিলারি ভার্ব বসবে, আর নেগেটিভ শব্দ না থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, সংক্ষিপ্ত রূপ হিসেবে নট বসাতে হবে। একটা উদাহরণ খেয়াল করি। উই আর ইটিং, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, যার জন্য আনসারে আর নট ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বাক্যটা যদি খেয়াল করি, দ্বিতীয় বাক্যটিতে লেখা আছে ইউ ক্যান নট সি ইট, এখানে নট যুক্ত আছে, যার জন্য আনসারটাতে নট বাদ দেওয়া হয়েছে। আবারও বলে রাখি, ট্যাগ কুয়েশন করার ক্ষেত্রে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ কুয়েশনে নেগেটিভ হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। বাক্যটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ বাক্যে যদি নট যুক্ত থাকে, তবে আমরা ট্যাগ কুয়েশনে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করব না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে আবারও বলছি, কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন আমরা ট্যাগ কুয়েশনের বেসিক কিছু রুল জেনে নেব। এই বেসিক রুলটা খুবই গুরুত্বপূর্ণ। এই রুলটা জানার মাধ্যমে আমরা ট্যাগ কুয়েশনের 60 থেকে 70% ট্যাগ কুয়েশন আমরা করে ফেলতে পারবো। তোমরা গতানুগতিকভাবে বইয়ে যেভাবে দেখে এসেছো বা যেভাবে শিখে এসেছো, আজকে আমি একটু ব্যতিক্রমভাবে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। বেসিক রুলে প্রথম যে ধাপটা আছে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা দেখব বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। তো স্বভাবতই আনসার দুইটা হবে, হয় বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে, আর না হয় বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না। যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তবে অক্সিলারি ভার্ব যেটা থাকবে আমরা সেটা বসিয়ে দেব। আর যদি অক্সিলারি ভার্বটা না থাকে তখন আমরা মেইন ভার্বটার দিকে লক্ষ্য করব। মেইন ভার্বটা যদি ভার্ব ওয়ানে হয় তবে আমরা ডো ব্যবহার করব, আর যদি মেইন ভার্বটা সাথে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত থাকে তবে আমরা ডাজ বসাবো, আর যদি মেইন ভার্বটা টু এ থাকে অর্থাৎ ভার্ব টু থাকে তবে আমরা ডিড বসাবো। দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে দেখব বাক্যের নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আমরা আগেই নেগেটিভ ওয়ার্ড জেনে গিয়েছি, নেগেটিভ ওয়ার্ড হচ্ছে 15টা। কোনটি নেগেটিভ ওয়ার্ড 15টা আমরা একটু আবার চোখ বুলিয়ে নেই। নেগেটিভ ওয়ার্ড হচ্ছে এইগুলো, অর্থাৎ এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে তবে কি করতে হবে, নট বসানো যাবে না।
চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে বলছে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখব। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তবে আমরা নট বসাবো না। এখানে লক্ষ্য করো রেড মার্ক করা আছে না, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড থাকলে নট বসানো যাবে না। নেগেটিভ ওয়ার্ড যদি না থাকে তবে নট বসাতে হবে। তৃতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে দেখব একটি বাক্যে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে তবে আমরা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাবো, অর্থাৎ এই সাবজেক্টের প্রনাউন ফর্মটা বসাবো। আর আমরা আগেই শিখেছি সাবজেক্ট হিসেবে কি কি বসে, একটু আবার খেয়াল করি। তারপরেও সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে এই নয়টি ওয়ার্ড থেকে আমরা সাবজেক্ট হিসেবে যে কোনো একটা বসিয়ে নিব বাক্যের সাবজেক্ট অনুসারে। তৃতীয় ধাপটার ক্ষেত্রে যদি সাবজেক্ট থাকে তবে আমরা সাবজেক্ট বসাবো, আর যদি সাবজেক্ট না থাকে তবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে উইল ইউ অথবা ওন্ট ইউ বসাবো। ওন্ট ইউ বসাবো যদি বাক্যটা নেগেটিভ না থাকে, তবে ওন্ট ইউ অর্থাৎ পজিটিভ হইলে ওন্ট ইউ, আর উইল ইউ বসাবো যদি বাক্যটা নেগেটিভ হয় তবে আমরা উইল ইউ বসাবো। তবে কেউ চাইলে উইল ইউ বসাতে পারে। এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা সাবজেক্ট নিয়ে চিন্তা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে আমরা এই সিঙ্গুলার সাবজেক্ট থেকে যে কোনো একটা বসাবো, এবং সেটা যদি ব্যক্তিবাচক হয় তবে আমরা আই, ইউ, হি, শি থেকে একটা বসাবো। আমরা জানি হি পুরুষবাচকের ক্ষেত্রে বসে, শি স্ত্রীবাচকের ক্ষেত্রে বসে। আর সাবজেক্টটা যদি বস্তুবাচক বা প্রাণীবাচক হয় তবে আমরা ইট বসাবো। এটা সবার আগে কনফার্ম হবো যে আমার যে সাবজেক্টটা দেয়া আছে সেটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক, সিঙ্গুলার নাকি প্লুরাল। আর যদি প্লুরাল হয় তবে আমরা উই অথবা দে থেকে যে কোনো একটা বসাবো, আর যদি বস্তুবাচক বা প্রাণীবাচক প্লুরাল হয় তবে আমরা দে বসাবো। যে বেসিক রুলটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যেমন যে উদাহরণটা দেয়া আছে, উদাহরণটা কি দেয়া আছে, হি হার্ডলি এভার স্পিক। তাহলে আমার বেসিক রুলে কি বলছে, বেসিক রুলে বলছে সর্বপ্রথম দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা একটু দেখি এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখানে কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যায়নি। যেহেতু অক্সিলারি ভার্ব পাওয়া যায়নি সেহেতু আমাদের দেখতে হবে মেইন ভার্বটা। মেইন ভার্বটার দিকে খেয়াল করি, এখানে মেইন ভার্বটা কোনটা, মেইন ভার্বটা হচ্ছে কি স্পিক্স। শর্ত বলছে যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তবে আমরা ডাজ বসাবো, এই জন্য ট্যাগ কুশনে ডাজ বসানো হয়েছে। দ্বিতীয় শর্ত কি বলছে বা দ্বিতীয় ধাপটা কি বলছে, যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা খেয়াল করব। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তবে নট বসাবো না, আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তবে নট বসাবো। এখানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, যার জন্য আনসারে নট বসানো যাবে না, এই জন্য নট বসানো হয়নি। তৃতীয় ধাপটা কি বলছে, তৃতীয় ধাপ বলছে আমরা দেখতে হবে সাবজেক্ট আছে কিনা। খেয়াল করি বাক্যে সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, সাবজেক্ট আছে। কি আছে, হি। এবং এই হি ট্যাগ কুশনে সাবজেক্ট হিসেবে বসতে পারে, এই জন্য ট্যাগ কুশনের সাবজেক্ট হিসেবে কি বসানো হয়েছে, হি বসানো হয়েছে। এখন আমরা দ্বিতীয় উদাহরণটাই খেয়াল করি। দ্বিতীয় উদাহরণটাই খেয়াল করলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দে রেয়ারলি ইট ইন রেস্টুরেন্টস। এখানে প্রথম ধাপটা হচ্ছে আমার দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এই বাক্যেও কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু মেইন ভার্ব আছে। মেইন ভার্বটা খেয়াল করি, মেইন ভার্বটা কোনটা, মেইন ভার্ব হচ্ছে ইট। মেইন ভার্বটা ভার্ব ওয়ান, যার জন্য ট্যাগ কুশনে ডো ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় ধাপ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, এই বাক্যে নেগেটিভ ওয়ার্ড আছে। নেগেটিভ ওয়ার্ড কোনটা, নেগেটিভ ওয়ার্ড হচ্ছে রেয়ারলি। নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে ট্যাগ কুশনে নট বসানো হয়নি। তারপরে বলছে তৃতীয় ধাপ বলছে সাবজেক্ট আছে কিনা দেখতে হবে। সাবজেক্ট কে এই বাক্যে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, যার জন্য ট্যাগ কুশনে সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে। তৃতীয় উদাহরণটা খেয়াল করি, তৃতীয় উদাহরণটাও সেম। দেখো অক্সিলারি ভার্ব আছে কিনা, অক্সিলারি ভার্ব নেই। মেইন ভার্ব আছে, হ্যাঁ মেইন ভার্ব কোনটা, ওয়েন্ট, ভার্ব টু তে আছে।
যার জন্য ট্যাগ কোয়েশ্চেনে কি করা হয়েছে, ডিড বসানো হয়েছে। এখন খেয়াল করো এই বাক্যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, যার জন্য ট্যাগ কোয়েশ্চেনে এই নট ব্যবহার করা হয়েছে। তৃতীয় ধাপটা হচ্ছে দেখবো সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, এই বাক্যে সাবজেক্ট আছে, সাবজেক্টকে দে, যার জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। 4 নম্বর উদাহরণটাই খেয়াল করি। শি স্টাডিড ইন নিউজিল্যান্ড। এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব আছে। মেইন ভার্ব কোনটা, স্টাডিড, ভার্ব টু আছে, এই জন্য ডিড বসানো হয়েছে। নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য নট বসানো হয়েছে। তৃতীয় ধাপ বলছে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শি, সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে শি বসানো হয়েছে। তারপরে 8 নম্বর উদাহরণটা খেয়াল করবো। 8 নম্বর উদাহরণটা কি বলছে, ইউ ক্যান সুইম। প্রথম শর্ত হচ্ছে দেখতে হবে বাক্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, খেয়াল করি অক্সিলারি ভার্ব আছে। কোনটা, ক্যান একটা অক্সিলারি ভার্ব, আমরা জানি ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব। ক্যান অক্সিলারি ভার্ব আছে, শর্ত বলছে অক্সিলারি ভার্ব থাকলে বসাতে হবে, তাই ক্যান বসানো হয়েছে। দ্বিতীয় শর্ত হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখতে হবে, নেগেটিভ ওয়ার্ড নেই, যার জন্য নট বসানো হয়েছে। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইউ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ বসানো হয়েছে। 9 নম্বর উদাহরণটাই খেয়াল করি। 9 নম্বর উদাহরণটাই বলছে ইউ ডো নট নো হোয়ার দ্য বস ইজ। এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে। কোনটা অক্সিলারি ভার্ব, ডো একটা অক্সিলারি ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে সাব অক্সিলারি ভার্ব হিসেবে ডো ব্যবহার করা হয়েছে। নেগেটিভ ওয়ার্ড আছে, নেগেটিভ ওয়ার্ড কোনটা, নট, এই জন্য আনসারে নট বসানো হয়নি। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইউ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসানো হয়েছে, ইউ বসানো হয়েছে। আমরা 12 নম্বর উদাহরণটা খেয়াল করব। 12 নম্বর উদাহরণটা কি বলছে, 12 নম্বর উদাহরণটা বলছে ক্লোজ দ্য উইন্ডো। শর্তটা দেখার চেষ্টা করব। শর্তটা হচ্ছে প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব নাই, কিন্তু মেইন ভার্ব আছে। মেইন ভার্ব হিসেবে কি বসানোর কথা ছিল, এখানে মেইন ভার্ব হিসেবে বসানোর কথা ছিল ডো। তাহলে দ্বিতীয় শর্ত বলছে কি, যে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে বসানোর কথা ছিল কোনটা, বসানোর কথা ছিল নট। কিন্তু যখন আমরা তৃতীয় ধাপে গেলাম বা তৃতীয় শর্তে গেলাম, দেখতে বলছে সাবজেক্ট আছে কিনা। এখন দেখি এই বাক্যে সাবজেক্ট আছে কিনা। আমরা জানি সাবজেক্ট বসে ভার্বের পূর্বে, এই বাক্যে ভার্ব হচ্ছে ক্লোজ, সুতরাং ভার্বের পূর্বে যেহেতু কোনো ওয়ার্ড নেই, সুতরাং আমরা বলতে পারি এই বাক্যে সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট না থাকলে তৃতীয় ধাপ কি বলছে, তৃতীয় ধাপটা বলছে যে সাবজেক্ট না থাকলে উইল ইউ বসাতে হবে, এই জন্য আনসারে কি বসানো হয়েছে, উইল ইউ বসানো হয়েছে। অর্থাৎ যখন আমাদের তৃতীয় ধাপ বা তিনটা ধাপ ফিল আপ হবে, তখনই আমাদের ইকুয়েশনটা পরিপূর্ণ হয়েছে আমরা ধরে নিব। ঠিক 13 নম্বর উদাহরণটাও সেম বলা হয়েছে, সেম করা হয়েছে। এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ মেইন কথা হলো, সহজ কথাই হলো এই বাক্যে সাবজেক্ট নাই, কারণ সাবজেক্ট থাকার কথা ছিল কি, হোল্ড এই শব্দটার পূর্বে। এই বাক্যে যেহেতু সাবজেক্ট নেই, সেই জন্য ট্যাগ কোয়েশ্চেনে উইল ইউ ব্যবহার করা হয়েছে। আশা করি বেসিক রুলটা বুঝতে পেরেছো। এই বেসিক রুলটা যদি ভালোভাবে বুঝতে পারো, তবে তোমরা ট্যাগ কোয়েশ্চেনটা 60 থেকে 70% বুঝে ফেলতে পারবে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে 9টি সাবজেক্ট বসে, তার মধ্যে একটি হচ্ছে দে। আজকে আমরা এই দে সহ অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আমরা এভাবে মুখস্থ করে ফেলবো, যত বডি তত দে। এখানে বডি বলতে আমরা কি বুঝি, বডি বলতে আমরা বুঝি হচ্ছে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। অর্থাৎ যদি বাক্যে সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি থাকে, তবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, এভরিবডি লাভস দ্য অনেস্ট। এখানে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে। কেন দে বসানো হয়েছে, কারণ বাক্যে এভরিবডি সাবজেক্ট হিসেবে দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে। 3 নম্বর উদাহরণটা খেয়াল করি, এভরিবডি হ্যাজ দ্য রাইট টু গেট দ্য বেসিক নিডস। এখানে সাবজেক্ট হিসেবে এভরিবডি দেওয়া আছে,
এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি বডি এরপর ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে ডো বসাবো। যদি বডি এর পরে ইজ থাকে তবে আমরা আর বসাবো, যদি বডি এর পরে ওয়াজ থাকে তবে আমরা ওয়ার বসাবো, এবং যদি বডি এর পর হ্যাজ থাকে তবে আমরা হ্যাভ বসাবো। আবারও বলে রাখি, এখানে বডি বলতে কি বোঝানো হয়েছে? সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি। উদাহরণ খেয়াল করো, এভরিবডি হ্যাজ দ্য রাইট টু গেট দ্য বেসিক নিডস। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ দেয়া আছে, কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হ্যাভ বসানো হয়েছে। আর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেনে নেগেটিভ করা হয়েছে। নম্বর উদাহরণটা খেয়াল করো, এভরিবডি লাভস দ্য অনেস্ট। এখানে ভার্বের সাথে এস বাই এস দেওয়া আছে, কিন্তু ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ডো ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। আর ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে কারণ আমরা জানি যত বডি তত দে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে অনেকটা প্রথম নিয়মের মতোই। প্রথম নিয়মে ছিল হচ্ছে যত বডি তত দে, এখানে হচ্ছে যত ওয়ান তত দে। এখানে ওয়ান বলতে এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান, এগুলো থাকলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসাবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি ওয়ানের পরে ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে আমরা ডো ব্যবহার করব। যদি ওয়ানের পর অক্সিলারি ভার্ব হিসেবে ইজ থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের ভার্ব হিসেবে আর ব্যবহার করব। যদি ওয়ানের পরে ওয়াজ থাকে তবে আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ানের পরে যদি হ্যাজ থাকে তবে আমরা হ্যাভ ব্যবহার করব। আবারও বলে রাখি, এখানে ওয়ান বলতে এইখানে যে ওয়ান গুলো দেওয়া আছে, এই ওয়ান বলতে আমরা বুঝি কি? সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান। উদাহরণ খেয়াল করব, উদাহরণে খেয়াল করি, প্রথম এক নম্বর যে উদাহরণটা দেওয়া আছে, এভরিওয়ান লাভস দ্য অনেস্ট। খেয়াল করি এভরিওয়ান সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, বাক্যের সাবজেক্ট হিসেবে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসানো হয়েছে কারণ যত ওয়ান তত দে। কিন্তু ভার্বের সাথে এস বা ইএস আছে, তারপরও তবুও আমাদের কি করতে হয়েছে? ডো ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে দে এর সাথে ডো বসে, ডাজ বসে না, এই জন্য ডো ব্যবহার করা হয়েছে। তাছাড়া আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে ওয়ানের পরে যদি ভার্বের সাথে এস অথবা ইএস থাকে তবে আমরা ডো ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। কিন্তু আমরা যদিও জানি ওয়ান, যত ওয়ান তত দে, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নান, এইগুলোর পরে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসাতে হয়, কিন্তু যদি ওয়ান নিজেই সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ওয়ান এর সাথে কোনো এভরি, সাম, এনি, নো এগুলো যুক্ত থাকবে না, তখন শুধু ওয়ান হিসেবে যদি সাবজেক্ট হিসেবে বসে তখন আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। এখানে শুধু ওয়ান দেয়া আছে, ওয়ানের সাথে কোনো কিছু যুক্ত নাই, অর্থাৎ নো ওয়ান, সাম ওয়ান এরকম কোনো কিছুই নাই, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি বলছে? যত দিস তত দে, যত দোস তত দে। অর্থাৎ দিস যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, উদাহরণে দেখা আছে দিস আর মাই বুকস। এখানে সাবজেক্ট হিসেবে দিস ব্যবহার করা হয়েছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে আর দেয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে এবং তার সাথে নট ব্যবহার করা হয়েছে, বা কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেনের নেগেটিভ করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি, দ্বিতীয় উদাহরণটাতে বলছে দিস বুকস আর মাইন। এখানেও সাবজেক্ট হিসেবে দিস দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কোশ্চেনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম কি বলছে?
all of them, some of them, most of them, every one of them, none of them, neither of them, either of them, all of them, এগুলোর পরে them অথবা যদি নাউনটা প্লুরাল হিসেবে থাকে, অর্থাৎ যদি all of, some of, most of, none of, neither of, either of এগুলোর পরে যদি প্লুরাল হিসেবে সাবজেক্ট থাকে তখন আমরা ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। উদাহরণটা খেয়াল করি, all of them are very sincere। এখানে ট্যাগ কুয়েশনে দে ব্যবহার করা হয়েছে। কেন দে ব্যবহার করা হয়েছে? কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে all of them দেয়া আছে। of them দেয়া থাকলে আমরা ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আর বাকি নিয়মগুলো সব আগের মতোই থাকবে। অক্সিলারি ভার্ব আছে আর এই জন্য আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কুয়েশনে নেগেটিভ করা হয়েছে। some of them can sing well। এখানেও সেম সাম অফ দেম আছে, অর্থাৎ অফ দেম আছে, অর্থাৎ অফ দেম আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। ক্যান অক্সিলারি ভার্ব হিসেবে দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ক্যানই ব্যবহার করা হয়েছে আর নট ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে নেগেটিভের জন্য, নেগেটিভ করার জন্য ক্যান নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে পঞ্চম নিয়ম। পঞ্চম নিয়ম হচ্ছে দি এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ভার্চুয়াস, পয়েস, পোর, রিচ, এডুকেটেড, সিভিলাইজড, আনফিট এগুলো যদি থাকে তবে আমরা ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। যেমন উদাহরণ খেয়াল করব, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ দি এর পরে অ্যাডজেক্টিভ হিসেবে কি দেওয়া আছে? রিচ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। আর বাকি সব নিয়ম আগের মতোই আছে। অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে, সেই জন্য ট্যাগ কুয়েশনে আর ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। আর বাক্যটা নেগেটিভ আছে এখানে, এই জন্য ট্যাগ কুয়েশনে নেগেটিভ ব্যবহার করা হয়নি। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করি। দ্বিতীয় উদাহরণটাতে বলা আছে দ্য এডুকেটেড শুড বি রেসপেক্টেড। এখানে ট্যাগ কুয়েশনে দে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, আর বাক্যের সাবজেক্ট হিসেবে এডুকেটেড দেওয়া আছে, এই জন্য মূলত দে ব্যবহার করা হয়েছে। শুড অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট, এই জন্য ট্যাগ কুয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করা হয়েছে আর নট ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য নট ব্যবহার করা হয়েছে। আমরা নেক্সট রুলে চলে যাব। নেক্সট রুল হচ্ছে নো এর পরে নাউন, এভরি এর পরে নাউন, সাম এর পরে নাউন থাকলে এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? ট্যাগ কুয়েশনে দে ব্যবহার করব। উদাহরণটা খেয়াল করব। উদাহরণে লেখা আছে নো ম্যান ক্যান প্রসপার ইন লাইফ উইথাউট ইন্ডাস্ট্রি। এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে নো ম্যান, অর্থাৎ নো এর পরে নাউন হিসেবে ম্যান দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা হয়েছে। ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনে ক্যান ব্যবহার করা হয়েছে। আর এখানে বাক্যে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, এই জন্য ট্যাগ কুয়েশনে নট বসানো হয়নি। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে দে এর ব্যবহারের 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে যদি বাক্যে হু কেয়ারস, হু লাভস, হু সেভস এগুলো থাকে তবে আমরা ট্যাগ কুয়েশনে সরাসরি ডো দে বসিয়ে দিব। উদাহরণ খেয়াল করো, হু লাভস এর ট্যাগ কুয়েশন হিসেবে ডো দে ব্যবহার করা হয়েছে। এখন আমরা শিখব হচ্ছে ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ইউ এর ব্যবহার। প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি all of you, some of you, most of you, none of you, neither of you, either of you এগুলো থাকে তবে আমরা ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। অর্থাৎ সহজ কথা হলো যদি অফ ইউ থাকে, যদি অফ ইউ থাকে, এখানে অফ ইউ আছে, এখানেও অফ ইউ আছে, এখানেও অফ ইউ আছে, অর্থাৎ সহজ কথা হলো যদি অফ ইউ থাকে তবে আমরা ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। যদি অন্যটা থাকে তবে আমরা অন্য নিয়মে চিন্তা করব। উদাহরণ খেয়াল করবো। উদাহরণে লেখা আছে সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল। এখানে ক্যান অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনে ক্যান ব্যবহার করা হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্ট হিসেবে অফ ইউ অর্থাৎ সাম অফ ইউ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করা
হয়েছে। আরেকটা উদাহরণ খেয়াল করি, অল অফ ইউ নো ইংলিশ। অফ ইউ সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশনে ইউ ব্যবহার করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব নাই, কিন্তু মেইন ভার্ব আছে, কি ভার্ব ওয়ানে আছে, কি আছে, ডো আছে, এই জন্য ট্যাগ কোয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে ডো ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে আমরা ট্যাগ কোয়েশনে উইল ইউ ব্যবহার করব। যেমন উদাহরণ খেয়াল করো, ওপেন দ্য ডোর, এই জন্য ট্যাগ কোয়েশনে উইল ইউ ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে ওন্ট ইউ ব্যবহার করতে পারে। অর্থাৎ সহজ কথা হলো, যদি কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট না থাকে এবং সেটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তবে আমরা ট্যাগ কোয়েশনে উইল ইউ বসাতে পারি। আমরা নেক্সট নিয়মটা খেয়াল করব। নেক্সট নিয়ম হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডো নট দিয়ে শুরু হয় তবে ট্যাগ কোয়েশনে উইল ইউ বসাবো। যেমন উদাহরণ খেয়াল করো, ডোন্ট ইউ প্লে ইন দ্য রেইন, ট্যাগ কোয়েশন কি হবে, উইল ইউ। কারণ এই বাক্যে শুরুতেই কি আছে, ডো নট আছে এবং ডো নট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। নেক্সট নিয়মটা খেয়াল করব। নেক্সট নিয়ম হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হয় তবে আমরা ট্যাগ কোয়েশনে উইল ইউ বসিয়ে দিব। অর্থাৎ সহজ কথা হলো, শুধু লেট থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি দিয়ে শুরু হয়েছে অর্থাৎ লেট আছে বাক্যে, তখন আমরা ট্যাগ কোয়েশনে উইল ইউ বসিয়ে দিব। আবার উদাহরণটা খেয়াল করি, লেট দেম প্লে হিয়ার, লেট দিয়ে শুরু হয়েছে এই জন্য উইল ইউ ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে উই এর ব্যবহার। যদি বাক্যে সাম অফ, নান অফ, নাইদার অফ, আইদার অফ, অল অফ এর পরে আস থাকে, অর্থাৎ যদি অফ আস থাকে, অর্থাৎ আবারও বলি, যদি অফ আস থাকে সাবজেক্ট হিসেবে, তখন আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব। উদাহরণ খেয়াল করো, অল অফ আস নো ইট, এখানে অল অফ আস আছে, অর্থাৎ আবার বলতে গেলে অফ আস আছে। অফ আস থাকলে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করব। বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে উই এর ব্যবহারের দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেটাস থাকে তবে আমরা ট্যাগ কোয়েশনে শ্যাল উই ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, লেটস হ্যাভ এ রেস্ট নাও, এখানে লেটস আছে এই জন্য ট্যাগ কোয়েশনে সরাসরি শ্যাল উই ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহার। প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে, যদি বাক্যে দি ফাদার, দি ব্রাদার, দি মাদার, দ্য সিস্টার এগুলো সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, উদাহরণ লেখা আছে, দ্য মাদার রোজ ইন হার, এখানে সাবজেক্ট হিসেবে, বাক্যের সাবজেক্ট হিসেবে দ্য মাদার দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। রোজ ভার্বের দ্বিতীয় রূপ হওয়ার কারণে ট্যাগ কোয়েশনে ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে, আর বাক্যটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোয়েশনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহারের দ্বিতীয় নিয়ম। আমরা এভাবে মুখস্থ করে ফেলবো, যত দিস তত ইট, যত দ্যাট তত ইট। অর্থাৎ যদি দিস থাকে তবে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, দিস ইজ মাই বুক, এখানে দিস শব্দটি আছে এই জন্য ট্যাগ কোয়েশনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। ইজ অক্সিলারি ভার্ব আছে এই জন্য ট্যাগ কোয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, আর বাক্যটা অ্যাফার্মেটিভ এই জন্য ট্যাগ কোয়েশনে নেগেটিভ ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইটের ব্যবহারের তৃতীয় নিয়ম। যদি সাবজেক্ট হিসেবে শিশু, ইতর প্রাণী অথবা জড় পদার্থ থাকে তবে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, দ্য বেবি ইজ ক্রাইং, বেবি মানে হচ্ছে শিশু, সাবজেক্ট হিসেবে দেওয়া আছে এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা
হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখবো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এর ব্যবহারের চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম হচ্ছে যদি বাক্যের শুরুতে ভার্ব ওয়ান প্লাস আইএনজি থাকে তবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, উদাহরণে লেখা আছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ভার্ব ওয়ান প্লাস আইএনজি সুইমিং, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করব, দ্বিতীয় উদাহরণ লেখা আছে টেলিং লাই ইজ এ গ্রেট সিন। টেলিং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ ব্যবহার করা হয়েছে এবং নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে শি এর ব্যবহার। যদি দেশ, চাঁদ, পৃথিবী, নদী, বসন্ত, ট্রেন, জাহাজ, বিমান, ফেরি সাবজেক্ট হিসেবে বসে তবে আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করব। উদাহরণ খেয়াল করব, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি দেশের নাম, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা হয়েছে। ইজ অক্সিলারি ভার্ব আছে, এই জন্য ইজ ব্যবহার করা হয়েছে এবং নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি এর ব্যবহার। যদি বাক্যে সান, সামার, উইন্টার ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা হি ব্যবহার করব। যেমন উদাহরণ লেখা আছে দ্য সান ইজ শাইনিং, এখানে সাবজেক্ট হিসেবে দ্য সান দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে ইটও ব্যবহার করতে পারে। আর বাকি নিয়ম সব আগের মতোই, অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেনের যে ইম্পর্টেন্ট নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হিমেল। আজকের বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলস। আজকে ট্যাগ কোয়েশ্চেনের ইম্পর্টেন্ট রুলস নিয়ে আলোচনা করব। ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে পূর্বেই দুইটি ভিডিও আপলোড করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম ভিডিওটা ছিল ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলসের উপর ভিত্তি করে, যা 3টি ধাপের মাধ্যমে সমাধান করা হয়েছে। সেই রুলসগুলো যদি তোমরা দেখে নিতে পারো তবে তোমরা 60 থেকে 70% ট্যাগ কোয়েশ্চেন ইজিলি সলভ করে ফেলতে পারবে। সেকেন্ড যে ভিডিওটা দেওয়া ছিল সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন যে সাবজেক্টগুলো বসে সেই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমরা দেখে নিতে পারো। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট নির্বাচনে সকল স্টুডেন্টের একটা ঝামেলা হইতে হয়, সেটা আর কোনো সমস্যাই থাকবে না তোমরা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটা দেখে নিলে। ইনশাল্লাহ তোমরা দেখে নিবে এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলস জেনে নেব। সেই ইম্পর্টেন্ট রুলসগুলোর মধ্যে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের শর্ট ফর্মের ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের একটি শর্ট ফর্ম দেওয়া থাকবে, সেটার প্রথমে সংক্ষিপ্ত রূপটির প্রকৃত রূপ নির্ণয় করতে হবে অ্যান্ড দেন আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন স্ক্রিনে যেটা দেখা আছে হি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে হি ইজ অথবা ওয়াজ, আর একটা হচ্ছে হি হ্যাজ। হি অ্যাপোস্ট্রফি তারপর হচ্ছে ডি, এটার মানে হচ্ছে দুইটা, এটার মানে হচ্ছে হি উড অথবা হি হ্যাড। এটা মানে হচ্ছে দে আর অথবা ওয়ার, এটার মানে হচ্ছে আই অ্যাম, এটার মানে হচ্ছে উই উইল, এটার মানে হচ্ছে লেট আস। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা বুঝবো হি ইজ অথবা ওয়াজ, কখন আমরা বুঝবো হি হ্যাজ। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্বের তৃতীয় রূপ বসে, এম ইজ আর এরপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে এবং মডেল ভার্বের পরে ভার্ব ওয়ান থাকে।
অর্থাৎ যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তবে আমরা বুঝে নেব হি হ্যাজ অথবা হি হ্যাড, যদি অ্যাপোস্ট্রোফির পরে ডি থাকে। আর যদি আইএনজি থাকে তবে আমরা বুঝে নেব হি ইজ অথবা ওয়াজ। আর যদি ভার্বের প্রথম রূপ থাকে তবে আমরা ধরে নেব হি উড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। উদাহরণগুলো লক্ষ্য করব আমরা। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, হি ইজ গোয়িং টু দ্য এনসিসি কোচিং। বলেছিলাম যদি অ্যাপোস্ট্রোফি এস থাকে তারপর যদি আইএনজি ফর্ম থাকে তবে আমরা ধরে নেব অ্যাপোস্ট্রোফি এস, এটার মানে হচ্ছে ইজ। এই জন্য ট্যাগ কুশনে দেখো ইজ বসানো হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কুশনটা নেগেটিভ করা হয়েছে। সাবজেক্ট হিসেবে শি দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুশনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি হ্যাজ গন টু স্কুল। এখানে ভার্বের তৃতীয় রূপ হিসেবে গন ব্যবহার করা হয়েছে। যেহেতু গো, ওয়েন্ট, গন, গন ভার্বের তৃতীয় রূপ, এই জন্য অ্যাপোস্ট্রোফি এস এটাকে হ্যাজ ধরে নিতে হবে, কারণ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে। এই জন্য ট্যাগ কুশনে হ্যাজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। তারপর বাক্যটা অ্যাফার্মেটিভ, এই জন্য নেগেটিভ করার জন্য নট বসানো হয়েছে এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কুশনের সাবজেক্ট হি বসানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো? হি হ্যাজ গন টু স্কুল, হ্যাজন্ট হি? নেক্সট উদাহরণটা খেয়াল করব, হি উড রেদার ডাই দেন ব্যাগ। এখানে অ্যাপোস্ট্রফি তারপর ডি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা হয় উড হবে না হয় হ্যাড হবে। এখন আমরা ভার্বটা খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এটা উড নাকি হ্যাড। ভার্বটা খেয়াল করি, ভার্ব হচ্ছে ডাই, ভার্ব ওয়ানে আছে। যেহেতু মডাল ভার্বে পরে ভার্ব ওয়ান বসতে পারে সেহেতু এটাকে আমাদের ধরে নিতে হবে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করা হয়েছে, উড ব্যবহার করা হয়েছে। এই জন্য ট্যাগ কুয়েশনের আনসারে উড বসানো হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করা হয়েছে। নট বসিয়ে সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি, I had meet you. নেক্সট উদাহরণটা খেয়াল করি, I would meet you. মিট ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিট হচ্ছে কি ভার্ব ওয়ান, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে, এই জন্য এটাকে আমরা উড ধরে নিতে পারি। এই জন্য ট্যাগ কুয়েশনে উড বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি, হি হ্যাড গট এ প্রাইজ। গট হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, এই জন্য এই অ্যাপোস্ট্রোফি ডি এটাকে ধরে নিতে হবে হ্যাড। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, এই জন্য এটাকে হ্যাড ধরে নিয়ে ট্যাগ কুয়েশনের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসানো হয়েছে এবং নেগেটিভ ওয়ার্ড হিসেবে নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ এবং সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে কারণ বাক্যে হি হচ্ছে সাবজেক্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আনসার দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ তোমরা সঠিক আনসারটা পেয়ে যাবে। আবারও বলি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে very most important, PUT, put, cut, read, cast, spread, heard, beat, hit।
এই ভার্বগুলোর তিনটা ফর্মই একই রকম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই রকম। সুতরাং এগুলোর আনসার করার সময় আমাদের আরেকটু যত্নশীল হতে হবে এবং বেশি কেয়ারফুল হতে হবে। যেমন হি পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে পুট হচ্ছে আমার ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা আমাদের একটু চিন্তা করে আনসার করতে হবে। কমন সেন্সে বলতে পারি, যেহেতু আমরা জানি যে থার্ড পার্সনের পরে এস বা ইয়েস যুক্ত হয়, যেহেতু এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়নি, সুতরাং আমরা ধরে নিতে পারি এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপে আছে। এই জন্য ট্যাগ কুয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আনসারটা কি দাঁড়ালো? হি পুট দ্য বুক অন দ্য টেবল, ডিডন্ট হি? নেক্সট উদাহরণটা খেয়াল করি। শি হার্ট হারসেলফ। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়নি, তার মানে হার্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু। এই জন্য ট্যাগ কুয়েশনে ভার্ব হিসেবে আমাদের ডিড ব্যবহার করতে হবে, ডিড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ করা হয়েছে এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে শি বসানো হয়েছে, কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে শি দেয়া আছে। এখন আমরা থার্ড রুলে চলে যাব। থার্ড যে রুলটা আছে সেটা হচ্ছে বাক্যের প্রথমে হেয়ার দেয়ার ওয়ান থাকলে ট্যাগ কোয়েশনে হেয়ার দেয়ার অথবা ওয়ান হবে, অর্থাৎ হেয়ার দেয়ার ওয়ান এইগুলো নিজেই সাবজেক্ট হিসেবে বসবে, আর যদি এগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তবে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে হেয়ার দেয়ার ওয়ান ব্যবহার করব। যেমন দেয়ার আর মেনি ট্রিজ, এখানে বাক্যের প্রথমে দেয়ার আছে, অর্থাৎ দেয়ার সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে দেয়ার বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশনে আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। 3 নম্বর উদাহরণটা খেয়াল করব। যদিও আমরা জানি যত ওয়ান তত দে, কিন্তু এখানে ওয়ান নিজেই সাবজেক্ট হিসেবে বসছে এবং বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে শুড দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশনের অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশনের নেগেটিভ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চতুর্থ রুলে চলে যাব। চতুর্থ রুলটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যে ইফ, দ্যাট, হোয়েন, দো, হো ইত্যাদি অংশ থাকে এবং এইগুলো যুক্ত অংশটা আমরা বাদ দিয়ে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে তার উপর কি করতে হবে, আমাদের ট্যাগ কোয়েশন করতে হবে। অর্থাৎ সহজ কথায় হচ্ছে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তবে প্রিন্সিপাল ক্লজের উপর ট্যাগ কোয়েশন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, আর ক্লজ মানে হচ্ছে কি বাক্য অংশ, অর্থাৎ যেটা যে বাক্য অংশ নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলবো আমরা কি প্রিন্সিপাল ক্লজ। যেমন উদাহরণ খেয়াল করো, ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ। ইফ ইউ কাম এটা একটা ক্লজ, আই শ্যাল গো উইথ ইউ এটা একটা ক্লজ। এখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করে তারপর ট্যাগ কোয়েশন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ যা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারবে। যদি আমরা প্রথম ক্লজটা খেয়াল করি, ইফ ইউ কাম যদি তুমি আসো, তবে এই বাক্যটা অর্থপূর্ণ নয়, এটা অর্থ প্রকাশ করতে পারছে না।
যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে কি একটা কিছু জানতে ইচ্ছা করছে, তার মানে এটা এখনো মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেনি, সেহেতু আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো না। তাহলে প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে যাব। হ্যাঁ, এটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে। যেহেতু এটা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে পেরেছে, সেহেতু আমরা বলতে পারি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এবং এই অংশের উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল দেওয়া আছে, এই জন্য আমাদের শ্যান্ট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব গুলো আছে তার মধ্যে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে শ্যাল। আমরা জানি শ্যাল থাকলে কি হয়, শ্যান্ট হয়, এই জন্য শ্যালের পরিবর্তে শ্যান্ট ব্যবহার করা হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি টোল্ড দ্যাট ইউ ওয়ার নো অ্যাট হোম। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি, হি টোল্ড, এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। টোল্ড ভার্ব টু, এই জন্য আমাদের ডিড ব্যবহার করতে হবে, এবং ডিড ব্যবহার করা হয়েছে, এবং বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি প্রেডিকেশন ইনকমপ্লিট থাকতে পারে, সেক্ষেত্রে প্রেডিকেট কমপ্লিট ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখন প্রেডিকেট ইনকমপ্লিট মানে হচ্ছে কি, অর্থাৎ একটা বাক্যের সহজ ভাষায় বলতে গেলে যে একটা বাক্যের সাবজেক্ট এবং ভার্বটা সাধারণত দেয়া থাকে না, যদি দেয়া না থাকে তখনই আমরা বুঝতে পারবো কি এটা প্রেডিকেশনটা ইনকমপ্লিট। যদি প্রেডিকেশনটা ইনকমপ্লিট থাকে তবে আমরা অর্থগতভাবে সেটাকে কমপ্লিট ধরে তারপরে আমরা তার উপরে ট্যাগ কোয়েশ্চেন করব। যেমন হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি, এই বাক্যে আমার প্রেডিকেশনটা কমপ্লিট না, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বটা দেয়া নেই, এজন্য প্রেডিকেটটা কি করতে হবে, কমপ্লিট করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে প্রকৃত বাক্যটি আসলে কিভাবে হতে পারত, এটা হতে পারত হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি ইট ইজ, কারণ ইট ইজ যদি হতে পারত কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে আমরা ইজ অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিয়ে ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসাতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসানো হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই তাই নট বসানো হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ইট, এই জন্য ইট বসানো হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস এর 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে বাক্যে আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ থাকলে এইগুলোর পরের ক্লজটি ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ প্রথম অংশে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। কিন্তু এগুলোর পর দ্যাট থাকলে দ্যাটের পূর্বের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করো, আই থিঙ্ক হি ইজ অনেস্ট, তাহলে এই বাক্যে কি বলছে নিয়ম অনুসারে, নিয়ম বলছে আই থিঙ্ক থাকলে পরের ক্লজটির উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যতে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যটির উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, অর্থাৎ আই থিঙ্ক এই বাক্যের উপরে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। তাহলে পরবর্তী যে বাক্যটা আছে সেটা কি, সেটা হচ্ছে হি ইজ অনেস্ট, অর্থাৎ এই হি ইজ অনেস্ট এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশের উপর যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে চাই, তাহলে এই অংশের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেওয়া আছে তাই ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করো, আই হোপ ইউ আর কিপিং ওয়েল, তাহলে আমাদের আই হোপ এই অংশের উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে
ইউ আর কিপিং ওয়েল, এইটুকুর উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে। নেগেটিভ নাই তাই নট ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্ট হিসেবে ইউ দেওয়া আছে, এই জন্য ইউ বসানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। 7 নম্বর নিয়ম বলছে ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ হি এই জাতীয় শব্দের পরে হো রিলেটিভ প্রনাউন থাকলে মূল সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। এখানে রিলেটিভ প্রনাউন হচ্ছে হো আর মূল ভার্ব হচ্ছে কোনটা, অ্যাম। কারণ আমরা জানি রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব হিসেবে কাউন্ট করতে হয়, এবং রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে সেটা আমাদের প্রকৃত সাবজেক্ট অর্থাৎ মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট করে নিতে হবে। যেহেতু হো এর পরে এম অক্সিলারি ভার্ব হিসেবে দেয়া আছে, তাই ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই এমটাকে আমাকে মেইন ভার্ব হিসেবে ধরে কাজ করতে হবে। এজন্য ট্যাগ কোয়েশ্চেনে এম এর পরিবর্তে আর নোট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে এম। এম থাকলে কি হয়, আর নোট হয়। এজন্য আর নোট বসানো হয়েছে এবং সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আই ব্যবহার করা হয়েছে। সেকেন্ড যে উদাহরণটা আছে সেটা খেয়াল করুন। সেকেন্ড উদাহরণটা হচ্ছে ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সরি, এখানে গ্লাম দেওয়া আছে, সেটা কি হবে, গ্লাস হবে, GLASS, গ্লাস। তাহলে কি হলো, ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এই বাক্যে আই হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সর্বশেষ রুলস। সর্বশেষ রুলটা হচ্ছে বিভিন্ন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কোনগুলোকে কাউন্ট করব। যদি ইউ এন্ড আই সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা উইজ কাউন্ট করব, অর্থাৎ উই ধরে নিব। যদি ইউ এন্ড হি থাকে তবে আমরা ইউ ধরে নিব। যদি আই এন্ড ইউ থাকে তবে আমরা ইউ ধরে নিব। হি, ইউ, আই থাকলে আমরা উই ধরে নেব। আই এবং হি থাকলে আমরা উই ধরে নেব সাবজেক্ট হিসেবে। আই, হি এবং ইউ থাকলে আমরা উই ধরে নিব। অর্থাৎ সহজ কথাই হলো, যদি বাক্যে একাধিক প্রনাউন যুক্ত থাকে এবং সেখানে যদি আই এর উপস্থিতি থাকে তবে আমরা সাবজেক্ট হিসেবে উই ধরে নেব। যেমন হচ্ছে এখানে আয়ের উপস্থিতি আছে, এখানে আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে। যেহেতু আয়ের উপস্থিতি আছে সেই জন্য আমার ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট করার সময় উই সাবজেক্ট করতে হবে। যেমন একটা উদাহরণ খেয়াল করি, I and he are doing the work। তাহলে এখানে I and he এটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা হচ্ছে আমার আর হচ্ছে আমার ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, নট ব্যবহার করা হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই এই জন্য, এবং সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে আই এবং হি দেয়া আছে সাবজেক্ট হিসেবে এবং এখানে সাবজেক্ট হিসেবে আই এর উপস্থিতি আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে উই ব্যবহার করা হয়েছে। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনের কিছু ইম্পর্টেন্ট রুলস জেনে নেব। সেই ইম্পর্টেন্ট রুলস গুলোর মধ্যে প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের শর্ট ফর্মের ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত আকারটির প্রকৃত রূপ নির্ণয় করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বে একটি শর্ট ফর্ম দেওয়া থাকবে, সেটার প্রথমে সংক্ষিপ্ত রূপটির প্রকৃত রূপ নির্ণয় করতে হবে এন্ড দেন আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন স্ক্রিনে যেটা দেখা আছে হি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে দুইটা হয়, একটা হচ্ছে হি ইজ অথবা ওয়াজ, আর একটা হচ্ছে হি হ্যাজ। হি
অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ডি, এটা মানে হচ্ছে দুইটা, এটার মানে হচ্ছে হি উড অথবা হি হ্যাড, এটা মানে হচ্ছে দে আর অথবা ওয়ার, এটার মানে হচ্ছে আই অ্যাম, এটার মানে হচ্ছে উই উইল, এটা মানে হচ্ছে লেট আস। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা বুঝবো হি ইজ অথবা ওয়াজ, কখন আমরা বুঝবো হি হ্যাজ। আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের তৃতীয় রূপ বসে, এম ইজ আর এরপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসে এবং মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান থাকে। অর্থাৎ যদি ভার্বের তৃতীয় রূপ থাকে তবে আমরা বুঝে নিব হি হ্যাজ অথবা হি হ্যাড, যদি অ্যাপোস্ট্রফির পরে ডি থাকে। আর যদি আইএনজি থাকে তবে আমরা বুঝে নেব হি ইজ অথবা ওয়াজ, আর যদি ভার্বের প্রথম রূপ থাকে তবে আমরা ধরে নেব হি উড। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করব। উদাহরণগুলো লক্ষ্য করব আমরা। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে, হি ইজ গোয়িং টু দ্য এনসিসি কোচিং। বলেছিলাম যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তারপর যদি আইএনজি ফর্ম থাকে তবে আমরা ধরে নেব অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে ইজ, এই জন্য ট্যাগ কুশনে দেখো ইজ বসানো হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কুশনটা নেগেটিভ করা হয়েছে। সাবজেক্ট হিসেবে শি দেওয়া আছে, এই জন্য ট্যাগ কুশনের সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি হ্যাজ গন টু স্কুল। এখানে ভার্বের তৃতীয় রূপ হিসেবে গন ব্যবহার করা হয়েছে, যেহেতু গো ওয়েন্ট গন, গন ভার্বের তৃতীয় রূপ, এই জন্য অ্যাপোস্ট্রফি এস এটাকে হ্যাজ ধরে নিতে হবে, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে। এই জন্য ট্যাগ কুশনে হ্যাজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর বাক্যটা অ্যাফার্মেটিভ এই জন্য নেগেটিভ করার জন্য নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে এই জন্য ট্যাগ কুশনের সাবজেক্ট হি বসানো হয়েছে। তাহলে কি দাঁড়ালো, হি হ্যাজ গন টু স্কুল, হ্যাজন্ট হি? নেক্সট উদাহরণটা খেয়াল করব, হি উড রেদার ডাই দেন ব্যাগ। এখানে অ্যাপোস্ট্রফি তারপর ডি দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা হয় উড হবে না হয় হ্যাড হবে। এখন আমরা ভার্বটা খেয়াল করলেই আমরা বুঝতে পারবো এটা উড নাকি হ্যাড। ভার্বটা খেয়াল করি, ভার্ব হচ্ছে ডাই, ভার্ব ওয়ানে আছে, যেহেতু মডাল ভার্বে পরে ভার্ব ওয়ান বসতে পারে সেহেতু এটাকে আমাদের ধরে নিতে হবে অক্সিলারি ভার্ব কি ব্যবহার করা হয়েছে, উড ব্যবহার করা হয়েছে। এই জন্য ট্যাগ কুয়েশনের আনসারে উড বসানো হয়েছে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করা হয়েছে, নট বসিয়ে সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি, I had meet you. নেক্সট উদাহরণটা খেয়াল করি, I would meet you. মিট ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিট হচ্ছে কি ভার্ব ওয়ান, আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে, এই জন্য এটাকে আমরা উড ধরে নিতে পারি, এই জন্য ট্যাগ কুয়েশনে উড বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই দেয়া আছে, এই জন্য সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে আই বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করি, হি হ্যাড গট এ প্রাইজ। গট হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, এই জন্য এই অ্যাপোস্ট্রফি ডি এটাকে ধরে নিতে হবে হ্যাড, আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, এই জন্য এটাকে হ্যাড ধরে নিয়ে ট্যাগ কুয়েশনের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বসানো হয়েছে এবং নেগেটিভ ওয়ার্ড হিসেবে নট বসানো হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, এবং সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে কারণ বাক্যে হি হচ্ছে সাবজেক্ট।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আনসার দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা সঠিক আনসারটা পেয়ে যাবে। আবারও বলি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাব। দ্বিতীয় নিয়মটা হচ্ছে very most important. put, cut, read, cast, spread, heart, beat, hit এই ভার্বগুলোর তিনটা ফর্মই একই রকম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই একই রকম। সুতরাং এগুলোর আনসার করার সময় আমাদের আরেকটু যত্নশীল হতে হবে এবং বেশি কেয়ারফুল হতে হবে। যেমন হি পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে পুট হচ্ছে আমার ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা আমাদের একটু চিন্তা করে আনসার করতে হবে। কমন সেন্সে বলতে পারি, যেহেতু আমরা জানি যে থার্ড পার্সনের পরে এস বা ইয়েস যুক্ত হয়, যেহেতু এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়নি, সুতরাং আমরা ধরে নিতে পারি এটা ভার্বের পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপে আছে। এই জন্য ট্যাগ কুয়েশনে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে এবং বাক্যের সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। তাহলে আনসারটা কি দাঁড়ালো? হি পুট দ্য বুক অন দ্য টেবল, ডিডন্ট হি? নেক্সট উদাহরণটা খেয়াল করি। শি হার্ট হারসেলফ। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত করা হয়নি, তার মানে হার্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু। এই জন্য ট্যাগ কুয়েশনে ভার্ব হিসেবে আমাদের ডিড ব্যবহার করতে হবে। ডিড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ করা হয়েছে এবং ট্যাগ কুয়েশনের সাবজেক্ট হিসেবে শি বসানো হয়েছে, কারণ বাক্যের সাবজেক্ট হিসেবে শি দেয়া আছে। এখন আমরা থার্ড রুলে চলে যাব। থার্ড যে রুলটা আছে সেটা হচ্ছে বাক্যের প্রথমে হেয়ার দেয়ার ওয়ান থাকলে ট্যাগ কোয়েশনে হেয়ার দেয়ার অথবা ওয়ান হবে, অর্থাৎ হেয়ার দেয়ার ওয়ান এইগুলো নিজেই সাবজেক্ট হিসেবে বসবে। আর যদি এগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তবে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে হেয়ার দেয়ার ওয়ান ব্যবহার করব। যেমন দেয়ার আর মেনি ট্রিজ, এখানে বাক্যের প্রথমে দেয়ার আছে, অর্থাৎ দেয়ার সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে দেয়ার বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশনে আর ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই নট ব্যবহার করা হয়েছে। 3 নম্বর উদাহরণটা খেয়াল করব। যদিও আমরা জানি যত ওয়ান তত দে, কিন্তু এখানে ওয়ান নিজেই সাবজেক্ট হিসেবে বসছে এবং বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে, এই জন্য ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ওয়ান বসানো হয়েছে। অক্সিলারি ভার্ব হিসেবে শুড দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশনের অক্সিলারি ভার্ব হিসেবে শুড ব্যবহার করা হয়েছে। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোয়েশনের নেগেটিভ করা হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা চতুর্থ রুলে চলে যাব। চতুর্থ রুলটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যে ইফ, দ্যাট, হোয়েন, দো, হো ইত্যাদি অংশ থাকে এবং এইগুলো যুক্ত অংশটা আমরা বাদ দিয়ে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে তার উপর কি করতে হবে, আমাদের ট্যাগ কোয়েশন করতে হবে। অর্থাৎ সহজ কথায় হচ্ছে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তবে প্রিন্সিপাল ক্লজের উপর ট্যাগ কোয়েশন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন, আর ক্লজ মানে হচ্ছে কি বাক্য অংশ, অর্থাৎ যেটা যে বাক্য অংশ নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে বলবো আমরা কি প্রিন্সিপাল ক্লজ। যেমন উদাহরণ খেয়াল করো,
ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ। ইফ ইউ কাম এটা একটা ক্লজ, আই শ্যাল গো উইথ ইউ এটা একটা ক্লজ। এখন আমাদের প্রিন্সিপাল ক্লজটা খুঁজে বের করে তারপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ যা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারবে। যদি আমরা প্রথম ক্লজটা খেয়াল করি, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তবে এই বাক্যটা অর্থপূর্ণ নয়, এটা অর্থ প্রকাশ করতে পারছে না। যদি তুমি আসো, যদি তুমি আসো তাহলে কি একটা কিছু জানতে ইচ্ছা করছে, তার মানে এটা এখনো মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারেনি, সেহেতু আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতে পারবো না। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই শ্যাল গো উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে যাব। হ্যাঁ, এটা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে। যেহেতু এটা বাক্যের অর্থ সঠিকভাবে প্রকাশ করতে পেরেছে, সেহেতু আমরা বলতে পারি এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশের উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল দেওয়া আছে, এই জন্য আমাদের শ্যান্ট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি যে অক্সিলারি ভার্ব গুলো আছে তার মধ্যে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে শ্যাল। আমরা জানি শ্যাল থাকলে কি হয়, শ্যান্ট হয়, এই জন্য শ্যালের পরিবর্তে শ্যান্ট ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি টোল্ড দ্যাট ইউ ওয়ার নো অ্যাট হোম। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে কি, হি টোল্ড, এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। টোল্ড ভার্ব টু, এই জন্য আমাদের ডিড ব্যবহার করতে হবে এবং ডিড ব্যবহার করা হয়েছে, এবং বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট ব্যবহার করা হয়েছে এবং সাবজেক্ট হিসেবে হি দেয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি প্রেডিকেশন ইনকমপ্লিট থাকতে পারে, সেক্ষেত্রে প্রেডিকেট কমপ্লিট ধরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। এখন প্রেডিকেট ইনকমপ্লিট মানে হচ্ছে কি, অর্থাৎ একটা বাক্যের সহজ ভাষায় বলতে গেলে যে একটা বাক্যের সাবজেক্ট এবং ভার্বটা সাধারণত দেয়া থাকে না, যদি দেয়া না থাকে তখনই আমরা বুঝতে পারবো কি এটা প্রেডিকেশনটা ইনকমপ্লিট। যদি প্রেডিকেশনটা ইনকমপ্লিট থাকে তবে আমরা অর্থগতভাবে সেটাকে কমপ্লিট ধরে তারপরে আমরা তার উপরে ট্যাগ কোয়েশ্চেন করব। যেমন হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি, এই বাক্যে আমার প্রেডিকেশনটা কমপ্লিট না, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বটা দেয়া নেই, এজন্য প্রেডিকেটটা কি করতে হবে, কমপ্লিট করে তারপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে প্রকৃত বাক্যটি আসলে কিভাবে হতে পারতো, এটা হতে পারতো হোয়াট এ ফ্যান্টাস্টিক জার্নি ইট ইজ। কারণ ইট ইজ যদি হতে পারতো কমপ্লিট করার জন্য, সেক্ষেত্রে আমরা ইজ অক্সিলারি ভার্ব হিসেবে ধরে নিয়ে ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসাতে পারি। অক্সিলারি ভার্ব হিসেবে ইজ বসানো হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই তাই নট বসানো হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ইট, এই জন্য ইট বসানো হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস এর 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম হচ্ছে বাক্যে আই থিঙ্ক, হি থিঙ্কস, আই গেস, আই ফিল, আই হোপ থাকলে এইগুলোর পরের ক্লজটি ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ প্রথম অংশে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। কিন্তু এগুলোর পর দ্যাট থাকলে দ্যাটের পূর্বের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করো, আই থিঙ্ক হি ইজ অনেস্ট, তাহলে এই বাক্যে কি বলছে নিয়ম অনুসারে, নিয়ম বলছে আই থিঙ্ক থাকলে পরের ক্লজটির উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যতে, অর্থাৎ আই থিঙ্ক যুক্ত বাক্যটির উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না।
অর্থাৎ আই থিঙ্ক এই বাক্যের উপরে ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। তাহলে পরবর্তী যে বাক্যটা আছে সেটা কি, সেটা হচ্ছে হি ইজ অনেস্ট। অর্থাৎ এই হি ইজ অনেস্ট এর উপরে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশের উপর যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে চাই, তাহলে এই অংশের সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ। এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে ইজ বসানো হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, বাক্যটা অ্যাফার্মেটিভ তাই নট বসানো হয়েছে, এবং সাবজেক্ট হিসেবে হি দেওয়া আছে তাই ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট হিসেবে হি বসানো হয়েছে। নেক্সট উদাহরণটা খেয়াল করো, আই হোপ ইউ আর কিপিং ওয়েল। তাহলে আমাদের আই হোপ এই অংশের উপর ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না, ট্যাগ কোয়েশ্চেন করতে হবে ইউ আর কিপিং ওয়েল, এইটুকুর উপর ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। তাহলে এই অংশে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে আর, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে, নেগেটিভ নাই তাই নট ব্যবহার করা হয়েছে, আর সাবজেক্ট হিসেবে ইউ দেওয়া আছে এই জন্য ইউ বসানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। 7 নম্বর নিয়ম বলছে ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ হি এই জাতীয় শব্দের পরে হো রিলেটিভ প্রনাউন থাকলে মূল সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন ইট ইজ আই হো অ্যাম ইউর টিচার। এখানে রিলেটিভ প্রনাউন হচ্ছে হো আর মূল ভার্ব হচ্ছে কোনটা, অ্যাম। কারণ আমরা জানি রিলেটিভ প্রনাউনের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাই হচ্ছে মূল ভার্ব হিসেবে কাউন্ট করতে হয়, এবং রিলেটিভ প্রনাউনের পূর্বে যে সাবজেক্টটা থাকে সেটা আমাদের প্রকৃত সাবজেক্ট অর্থাৎ মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট করে নিতে হবে। যেহেতু হো এর পরে এম অক্সিলারি ভার্ব হিসেবে দেয়া আছে তাই ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই এমটাকে আমাকে মেইন ভার্ব হিসেবে ধরে কাজ করতে হবে। এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে এম এর পরিবর্তে আর নোট ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনে কিছু অক্সিলারি ভার্বের ফর্ম পরিবর্তন হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে এম, এম থাকলে কি হয়, আর নোট হয়। এই জন্য আর নোট বসানো হয়েছে এবং সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আই ব্যবহার করা হয়েছে। সেকেন্ড যে উদাহরণটা আছে সেটা খেয়াল করুন। সেকেন্ড উদাহরণটা হচ্ছে ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সরি, এখানে গ্লাম দেওয়া আছে, সেটা কি হবে, গ্লাস হবে, GLASS, গ্লাস। তাহলে কি হলো, ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তাহলে এই বাক্যে আই হচ্ছে আমার সাবজেক্ট, হ্যাভ হচ্ছে ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে হ্যাভ ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ হিসেবে নট ব্যবহার করা হয়েছে কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ। সাবজেক্ট হিসেবে আই দেওয়া আছে এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের সর্বশেষ রুলস। সর্বশেষ রুলটা হচ্ছে বিভিন্ন প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কোনগুলোকে কাউন্ট করব। যদি ইউ এন্ড আই সাবজেক্ট হিসেবে থাকে তবে আমরা উইজ কাউন্ট করব অর্থাৎ উই ধরে নিব। যদি ইউ এন্ড হি থাকে তবে আমরা ইউ ধরে নিব। যদি আই এন্ড ইউ থাকে তবে আমরা ইউ ধরে নিব। হি, ইউ, আই থাকলে আমরা উই ধরে নেব। আই এবং হি থাকলে আমরা উই ধরে নেব সাবজেক্ট হিসেবে। আই, হি এবং ইউ থাকলে আমরা উই ধরে নিব। অর্থাৎ সহজ কথাই হলো যদি বাক্যে একাধিক প্রনাউন যুক্ত থাকে এবং সেখানে যদি আই এর উপস্থিতি থাকে তবে আমরা সাবজেক্ট হিসেবে উই ধরে নেব। যেমন হচ্ছে এখানে আই এর উপস্থিতি আছে, এখানে আই এর উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে, এখানেও আয়ের উপস্থিতি আছে। যেহেতু আয়ের উপস্থিতি আছে সেই জন্য আমার ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট করার সময় ওই সাবজেক্ট করতে হবে। যেমন একটা উদাহরণ খেয়াল করি, আই অ্যান্ড হি আর ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে আই অ্যান্ড হি এটা হচ্ছে আমার সাবজেক্ট এবং এটা হচ্ছে আমার আর হচ্ছে আমার ভার্ব, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে আর ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে, নট ব্যবহার করা হয়েছে, নেগেটিভ ওয়ার্ড নাই এই জন্য, এবং সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে আই এবং হি দেওয়া আছে সাবজেক্ট হিসেবে এবং এখানে সাবজেক্ট হিসেবে আই এর উপস্থিতি আছে, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে উই ব্যবহার করা হয়েছে। আশা করি বিষয়টি
বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।